আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম চৌধুরী খোকন, বাঘা ইব্রাহিম টক শো থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে 17 ফেব্রুয়ারি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে আজকের এই আমি ভিডিওটা রেকর্ড করতেছি। যে মুহূর্তে বাংলাদেশে অনেকটা উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি মধ্য দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, মানুষের উৎসাহ উদ্দীপনা দেশে বিদেশে, তারপর সেই নির্বাচনের পরে অন্তর্বর্তীকালীন সময় যে সরকার ছিলেন ইন্টারিম গভর্নমেন্ট, সেটার বিদায়, আনুষ্ঠানিক বিদায় কার্যত হয়েই গেছে। আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ের মধ্যে দিয়ে হয়তো পুরোপুরি বিএনপি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে, বাট ইতিমধ্যেই তারেক রহমান তিনি শপথ গ্রহণ করেছেন, মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। দেশ একটা চেনা রাজনীতির বলয়ে ফিরে যাচ্ছে। আমরা যদি খেয়াল রাখি যে বাংলাদেশের রাজনীতির যে ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতা ব্যাহত হচ্ছিল বারবার। সময় মতো নির্বাচন না হওয়া, সময় মতো নানা ইন্টারভেনশনের মধ্যে, এবং বিশেষ করে আওয়ামী লীগ সরকার নির্বাচন থেকে কেন যে একটা দলকে, বিশেষ করে বিএনপি কে অন্যান্য রাজনৈতিক দলকে সরিয়ে রেখে ক্ষমতা রক্ষার চেষ্টা করেছিল, সেটা আজকেও অনেক মানুষ, আওয়ামী লীগের অনেক সমর্থকরাও সেই জিনিসটা এখনো খোঁজার চেষ্টা করতেছেন। এবং আওয়ামী লীগের আজকের এই পরিণতির জন্য সবচেয়ে বেশি দায়ী জনগণকে ভোটের বাক্স থেকে দূরে রাখা, নির্বাচন থেকে দূরে রাখা। এর মধ্য দিয়েই দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যান্য নানান নৈরাজ্য, এইসবের জবাব লোকজন দিতে পারত যদি নির্বাচনের পথটা খোলা থাকতো। বিশেষ করে শেষের দুইটাই নির্বাচন অত্যন্ত প্রশ্নবিদ্ধ, এবং নির্বাচনের নামে যেটা হচ্ছে যে প্রহসন, সারা বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি কে নানান ভাবে নাজেহাল করার চেষ্টা হয়েছে, নানান কৌশলে দূরে রেখে এই নির্বাচন। এবং এই দূরে রাখার কাজে জাতীয় আন্তর্জাতিক সহযোগিতা যেমন ছিল, তার চেয়েও বেশি ছিল প্রতিবেশী দেশের একটা প্রচ্ছন্ন সমর্থন। কিন্তু কেউ যদি দাঁড়িয়ে, তখন আওয়ামী লীগের রাজনীতির লোকজন যারা, তারা যদি কেউ যদি দাঁড়িয়ে বলতেন যে এর পরিণতি ভয়াবহ হবে, সেই বলাটার লোক কেউ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে ছিলেন বলে আমার মনে হয় না। এবং তার পরিণতি আজকে ভোগ করতেছে। এবং এর শেষ পরিণতি কি হবে, অনেকে উচ্ছ্বাস প্রকাশ করতেছেন যে বিএনপি ক্ষমতায় আসছে। হ্যাঁ, বিএনপি ক্ষমতায় আসছে, যেহেতু চেনা বিএনপি, সেই চেনা বিএনপি ক্ষমতায় আসছে। অনেকে মনে করছেন জামাত বা এনসিপি জোট ক্ষমতায় আসলে যে পরিস্থিতি সৃষ্টি হতো তার চেয়ে বেটার, অবশ্যই তার চেয়ে বেটার। কিন্তু এই যে বিএনপি সবকিছু ভুলে গিয়ে আওয়ামী লীগকে কতটা বাংলাদেশের রাজনীতিতে আত্মস্থ করবে, এটা আগামী দিন বলবে। এক মুহূর্তে আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা অনুযায়ী ভোট দিয়েছিল, অন্তত ভোটের বাক্সে মানুষ বিএনপি কে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ আসন দিয়েছে, এবং বিএনপি তাদের প্রকাশ্য নির্বাচনী ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে যে আমরা এইটা করব, এইটা করব, আমরা একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করব, আমরা চাকরির ব্যবস্থা করব, আমরা জনগণের জন্য হেলথ কার্ড ইস্যু করব, তারপরে অর্থ সহযোগিতার কার্ড ইস্যু করবো। এই ধরনের স্পষ্ট বক্তব্য এবং জবাবদিহিতার কথা, দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বিএনপি বলেছে। এবং এই বিএনপি কে মানুষ মনে করেছে যে 70 বছর দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পরে বিএনপি অনেকটা পরিশুদ্ধ হয়ে এসেছে। এবং বাংলাদেশের মানুষ যে কোনো রেডিক্যাল চেঞ্জ গ্রামের মানুষ চায় না। হ্যাঁ, 24 জুলাইয়ের যেটাকে অভ্যুত্থান বলা হোক বা আন্দোলন বলা হোক, সে গণ আন্দোলন বলা হোক, সেখানে একটা যুব তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ, এটা নেপথ্যে যাই তা হোক, নেপথ্যে যে প্ররোচনাই তা হোক অথবা নাই তা হোক, এটা বাংলাদেশে একটা রেডিক্যাল চেঞ্জ ওনারা চেয়েছিলেন, যে একটা আমূল পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমূল পরিবর্তন শুধু একটা ঘটনার মধ্য দিয়ে হয় না, একটা সাংস্কৃতিক বিপ্লব বা একটা বড় রাজনৈতিক বিপ্লব, এবং বিপ্লবের যে চেতনা সেটাকে সঞ্চারিত করা, সেই ধরনের নেতৃত্ব 24 মধ্য দিয়ে বেরিয়ে আসে নাই। ফলে ওই অংশটার আমি মনে করি যে আকাঙ্ক্ষা, সেটা আকাঙ্ক্ষা অনেকটাই ব্যর্থ হয়েছে। এবং চেনা রাজনীতির পথে যে বাংলাদেশের যে রাজনীতি, যে উদারনৈতিক গণতান্ত্রিক দেশ, বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় একটা দুর্নীতিমুক্ত সমাজ, একটা জবাবদিহিমূলক সমাজ, এবং এটার মধ্যে ভালো নেতৃত্ব প্রিভেইল করবে। এই জিনিসটার মধ্য দিয়েই বাংলাদেশ হাঁটতেছে। এবং বিএনপি সরকারের আমরা যদি দেখি যে তারা শপথ নিয়ে যে মন্ত্রিসভা গঠন করেছেন, এটার কোনো মিশ্র প্রতিক্রিয়া নেই, মানে খুবই প্রতিশ্রুতিশীল। সেখানে যেমন অভিজ্ঞ লোকজন আছে, নতুন মানুষজন, তারা খুবই প্রতিশ্রুতিশীল, এবং অনেকেই বিপুল জনসমর্থন নিয়ে নির্বাচনে পাশ করেছেন। তাদের যোগ্যতা নিয়ে এখন পর্যন্ত আমরা তেমন কোনো অভিযোগ পাই নাই, এবং আমি মনে করি যে তারা ভালো কাজ করবেন। এই যে মুহূর্তে আমরা একটা নজর রাখতে হবে যে আজকালকার জিও পলিটিক্সে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। এখন আন্তর্জাতিক প্লেয়ারদের আপনি ভারতকে মোকাবিলা করে, পশ্চিমা মহলকে মোকাবিলা করে, আওয়ামী লীগকে মোকাবিলা করে, আপনারা ছাত্র যুবক কিছুজন দাঁড়িয়ে আপনি ঢাকার মাঠে বলে ফেললেন যে আমরা একাই দেশ শাসন করব, আমাদের দেশ আমরাই শাসন করব, আমরা কারো গুলামি করব না, আমরা কারো সুতা শুনবো না, আমরা না আমেরিকার কথা শুনবো না পশ্চিমা মহলের কথা শুনবো, আমরা আমাদের মতো করে দেশ চালাবো। আজকালকার রাজনীতি একটা শুনতে ভালো লাগে, কিন্তু রাজনীতির যে সমস্ত প্লেয়ার, আন্তর্জাতিক যে প্রেক্ষাপটে আমাদের রাজনীতি প্রবাহমান, সেই রাজনীতিতে এটা খুবই বাস্তবসম্মত বলে প্রমাণিত হয় নাই। এবং এইটা প্রমাণ করার জন্য যে পর্যায়ের, যে উঁচু লেভেলের নেতৃত্ব, সেই নেতৃত্ব 24 গণ আন্দোলনে বেরিয়ে আসে নাই। সেখানে একজন ফিদেল ক্যাস্ট্রো আমরা দেখি নাই, সেখানে একজন বঙ্গবন্ধুর মতো নেতা আমরা দেখি নাই। সুতরাং এবং জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছিলেন 24 জুলাইয়ে, তাদের একটা উল্লেখযোগ্য অংশ খুব দ্রুতই প্রশ্নবিদ্ধ হয়েছেন। তারা মব ভায়োলেন্সের জন্য, তারা দুর্নীতির জন্য, স্বজনপ্রীতির জন্য, তারা চাঁদাবাজির
চাঁদাবাজির জন্য নিজেরাই, এর মধ্যে সবাই আমি বলতেছি না, কিন্তু একটা উল্লেখযোগ্য অংশ অভিযুক্ত হয়েছেন, অযথা ভাঙচুর করেছেন, প্রতিহিংসার কাজ করেছেন, বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেছেন। বাংলাদেশ নামক যে দেশ, সেই দেশের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার স্থপতি, বাড়িঘর ভাঙ্গা, 32 নম্বর ভাঙ্গা, এগুলা খুব সাধারণ মানুষ খুব যে ভালোভাবে নিয়েছে এটার প্রমাণ আরে নাই। এটা পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখি যে এটা এখনো অনেকেই হয়তো আকাঙ্ক্ষা করেন, এখনো অনেকেই মানে পত্রিকা অফিসে হামলা করেছেন, হামলায় মদত দিয়েছেন, কিন্তু এইসব সাধারণ মানুষ এসব চায় না। সাধারণ মানুষ বাংলাদেশের সমাজ কাঠামোর কোনো বৈপ্লবিক পরিবর্তন প্রত্যাশা করে বলে আমরা মনে করি না। মানুষ মনে করে যে বাংলাদেশের যে সমাজ কাঠামো যেদিকে বিকশিত হচ্ছে, স্বাধীনতার সেই 54 বছর, সেদিকেই বিকশিত হবে, অর্থনৈতিক চাঞ্চল্যের দিকে যাবে, এবং সেখানে একটা জবাবদিহিমূলক সরকার স্থানীয়ভাবে, জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হবে। মানুষ যেন তাদের কথা বলে। আপাতত বাংলাদেশ সেই চেনাপথে যাচ্ছে, এবং সেই চেনাপথের এখনকার কান্ডারি বিএনপি এবং বিএনপির বর্তমান নেতৃত্ব। আমরা যদি খেয়াল রাখি যে বাংলাদেশের রাজনীতিতে এখনো যে কিছু অবশিষ্ট মানুষ, প্রাজ্ঞ এবং তাদের অভিজ্ঞতা, তারা বিএনপির সাথে খুবই জড়িত আছেন, এবং এই অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সাথে বিএনপিতে আমরা যদি দেখি বা একজাক নতুন পশ্চিমা বলয়ের শিক্ষিত লোকজন, তাদের সম্পৃক্তি ঘটে বিএনপি একটা সম্ভাবনাময় নাম। এবং সারা পৃথিবীতে আজকে যেটা উদার গণতান্ত্রিক আবহাওয়া বিরাজ করছে, সেই উদার এটা বুঝতে হবে যে আজকে পশ্চিমা বিশ্ব বেশ দীর্ঘদিন থেকেই আমাদের দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মৌলবাদের উত্থান, রক্ষণশীল রাজনীতির উত্থান এসব নিয়ে খুবই ভীত। তো আমাদের যখন গত নির্বাচনের আগে যখন হঠাৎ করে একটা হাইপ উঠলো যে সম্ভবত আমাদের দেশের সেই রক্ষণশীল বা ধর্মাশ্রয়ী রাজনীতি ওরা ক্ষমতায় চলে আসতেছেন, এবং খোলাখুলি বললে জামাত ইসলামের, কিন্তু এটা পশ্চিমা মহল এটা চায় নাই, এবং বাংলাদেশের পশ্চিমা মহলের যে অপারেটিভরা তারাও চায় নাই, এবং বাংলাদেশের মানুষও মোটা দাগে চেয়েছে বলে এটা প্রমাণ নাই। এখন আপনারা বলবেন এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন এই সমস্ত ইঞ্জিনিয়ারিং যাই হোক, বাস্তবতাটা হচ্ছে যে চেনা রাজনৈতিক কাঠামোতেই বাংলাদেশ এগিয়ে যাবে, এবং এখন বিএনপি সেই এগিয়ে যাওয়াকে নেতৃত্ব দেবে আমরা, এবং বাংলাদেশের মানুষ এই মুহূর্তেই বিএনপির যে নেতৃত্ব তাকে সহযোগিতা করতে চায়, এবং তারা যদি সফল হন, এবং শতভাগ সফল হবেন এটা আশা করা যায় না, কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে, উচ্চ পর্যায়ে যদি দুর্নীতিবাজ না হন, উচ্চ পর্যায়ে যদি চাঁদাবাজিকে প্রশ্রয় না দেওয়া হয়, এবং মানুষের নিত্যনৈমিত্তিক অর্থনীতি পুনরুদ্ধার করেন, আমাদের প্রবাসীদের সমস্যা, আমাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করেন, আমাদের বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধি করেন, আমাদের বিদেশ থেকে আনা ঋণের সঠিক ব্যবহার হয়, এবং আমাদের দেশের অবকাঠামো খাতে দ্রুত উন্নয়ন, লক্ষণীয় উন্নয়ন পরিলক্ষিত হয়, এবং সর্বতোভাবে ন্যায় বিচার দেশে নিশ্চিত হয়, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়, সংবাদপত্রকে যেন প্রশ্ন রাখতে হয়। বিভিন্ন সভ্য দেশে বলা হয় সংবাদপত্রকে যদি প্রশ্ন করতে সুযোগ দেওয়া হয় তাহলে দেশটা অনেকটাই ঠিক থাকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে সংবাদপত্রকে সবসময় তল্পি বাহক হিসাবে দেখতে চেয়েছেন শাসকরা। তাদের শুধুই মাত্র প্রশংসা করতে হবে, প্রশ্ন করা যাবে না, এবং এসব করতে করতে আমরা যারা সংবাদপত্রের সাথে জড়িত আমাদেরও মেরুদণ্ড এমন হয়ে গেছে, আমাদেরও সাহসের একটা নিজস্ব সীমা আমরা রেডি করে রাখছি। আমরা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কথা বলতে পারি, লিখতে পারি, বাইরে গেলে আমি মনে করি আমার উপর খড়গ নেমে আসবে। এর প্রকৃত কারণ হচ্ছে অধিকাংশই সংবাদ মাধ্যম, সংবাদপত্র শিল্প, সরকার বা যারা সরকার পরিচালনা, যে ব্যবসায়ী গোষ্ঠী এই সমাজ পরিচালনা আছেন, তাদের অনুকম্পায়, তাদের অর্থ সহযোগিতায় চলে, তাদের বিজ্ঞাপনে চলে। এখন এইসব করতে গিয়ে, মোকাবেলা করতে গিয়ে কোন সংবাদপত্রই এমন ভাবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী না যারা সরকারকে চ্যালেঞ্জ করে, এবং সরকারের সাথে জড়িত যে সমস্ত ব্যবসায়ী গোষ্ঠী, বাণিজ্য গোষ্ঠী, যে সমস্ত প্রভাবশালী মানুষজন, তাদের মোকাবেলা করে নিজস্ব অবস্থান থেকে সংবাদ পরিচালনা করতে পারবেন। তারপরে আমরা প্রত্যাশা করব একটা সহনীয় বাস্তবতার, যে বাস্তবতা আমাদের যে আগে যে তল্পি বাহক, আমাদের যে চাটুকারিতা সংবাদপত্রের, সেখান থেকে বেরিয়ে আসে, এবং বর্তমান বিএনপি সরকার অন্তত সংবাদপত্রকে স্বাধীনতা দেবেন, এবং এই স্বাধীনতা শুধু কাগজে নয়, শুধু বক্তৃতায় নয়, আমরা কার্যত দেখবো। এর মধ্যে আমরা জানি অনেক সাংবাদিক বাংলাদেশে সাংবাদিকতা করতে গিয়ে গ্রেফতার হয়ে কারান্তলে আছেন। আমি মনে করি তাদেরকে দ্রুত ছাড়ার ব্যবস্থা করা হবে। কেউ যদি নির্দিষ্ট অপরাধ করেন, চাটুকারিতার তো আর অপরাধ না, যে মানে শেখ হাসিনাকে চাটুকারিতা করে বক্তৃতা দিয়েছেন, বা ডক্টর ইউনূসকে সমালোচনা করে একজন আনিস আলমগীর বক্তৃতা দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিরক্ত করে বক্তৃতা দিয়েছেন, এই জন্য আপনি গ্রেফতার করবেন, এটা কিন্তু বিষয় না। কোনো যদি সুনির্দিষ্ট অপরাধমূলক কাজে জড়িত থাকেন তাকে গ্রেফতার করেন, গ্রেফতার করে আইন তার নির্দিষ্ট নিয়মে চলবে। সাংবাদিক কেউই কোনো আইনের ঊর্ধ্বে না। তো আমি মনে করি যে ইতিমধ্যে যে বহু সাংবাদিক বছর 2 থেকে গ্রেফতার হয়ে আছেন, দিনের পর দিন বিচারের সে ডিউ প্রসেস সেটা পর্যন্ত হচ্ছে না। বর্তমান সরকার এই ব্যাপারে মনোযোগী হবেন, আমরাও দায়িত্বশীল ভূমিকা পালন করবো, আমরা যারা সাংবাদিক আছেন। কিন্তু এখন বিএনপি ক্ষমতায় আসছেন দেখেই, জনগণের রায় নিয়ে আসছেন দেখেই তাদেরকে যে প্রশ্নের বাইরে রাখা যাবে, এটা বিএনপিও যেমন আশা করেন না, সাংবাদিকরাও আশা করেন না। আজকের এই সময় আমরা মনে করি আমরা এখনো বিএনপি কোন সমালোচনা করতে চাই না। আমরা মনে করতে চাই জনগণের যে আশা আকাঙ্ক্ষা এবং জনগণ যে বিভ্রান্তির মধ্যে রয়েছে, দেশটা কোন দিকে যাবে, তার চেয়ে একটু মুক্তি, একটা সরকার কাঠামো গঠিত হয়েছে, এলাকার এমপি অন্তত মানুষ ধরতে পারবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনি অনেক দাবি জানাতে পারবেন, কিন্তু তাদের তো কোনো দায়বদ্ধতা ছিল না। তারা তাদের ইচ্ছা মতো আমেরিকার সাথে কেউ চুক্তি করেছেন, কেউ গোপনে ভারতের সাথে আলাপ
করেছেন। এখন মানুষ জবাবদিহিতে এখন অনেকটাই নিশ্চিত, যেহেতু লোকজন মানে নির্বাচিত হয়ে আসছেন। প্রত্যেকটা এলাকার মানুষ তার নিজস্ব এমপি কে পাবে, তাকে জিজ্ঞেস করতে পারবে। অন্তত মানুষের এই জিজ্ঞাসার জায়গাটা যে সম্প্রসারিত হয়েছে, এটা অনেক অনেক বেশি। এবং আমরা আশা করবো যে বিএনপি অনেক শুধুমাত্র এই কয়েক বছরের জন্য তো ক্ষমতায় আসে নাই, বিএনপি তার রাজনীতিকে নতুন ভাবে বিন্যাস করবে। এবং আমি মনে করি আগামী দিনে বিএনপি একটা অধিকতর উদারনৈতিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠবে, যেখানে ইনক্লুসিভ, যেখানে ধর্মাবলম্বীর মানুষ, যারা বাংলাদেশের মানুষ ধর্মবিরু, তারাও যেন অ্যাকোমোডেট হয়, যারা ধর্মের বিরোধিতা করেন বা ভিন্ন ধর্ম, তারাও যেন অ্যাকোমোডেট হয়। একটা সর্বধর্ম, যেটা বিএনপির চেয়ারপারসন ইতিমধ্যেই তার বক্তব্যে বলছেন যে এই দেশটা সবার হবে এবং সবাই যার যার বিশ্বাস ও বিশ্বাস নিয়ে রাজনীতি করবে। এই ধরনের একটা পরিবেশের জন্য চেষ্টা করে। এবং গণতন্ত্রের পথটা খুব খুব মসৃণ না, সবসময় কঠিন। এটা পশ্চিমা দেশে যেখানে শিক্ষার হার অনেক বেশি, যেখানে আমরা শিক্ষা সংস্কৃতির একটা মনে করি যে বিংশ শতাব্দীর সেই বিকাশের একটা চূড়ান্ত জায়গা আছে, সেখানেও গণতন্ত্রের পথটা খুব কঠিন। এমন কিছু কিছু ঘটনা ঘটে যেটার কোনো জবাব পাওয়া যায় না, কিন্তু তার মধ্যেও এই অগ্রযাত্রাটা, এই কষ্টকর অগ্রযাত্রাটা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা আমরা করতে পারি। এবং আমরা বিএনপির মতো একটা উদারনৈতিক দল আজকে ক্ষমতা তারা গ্রহণ করেছেন, তাদেরকে অভিবাদন জানাচ্ছি। এই অভিবাদনটা সাধারণ মানুষের পক্ষে, সাধারণ প্রবাসীর পক্ষে। আমি আগেও বলেছি যে আমি বাঘা ইব্রাহিম টকে আমরা কোনো জ্যোতিষশাস্ত্র না কি হবে এবং কাউকে আমরা অপমান করে কাউকে তির্যক সমালোচনা আমরা করব, কিন্তু তার সবাইকে দিয়ে আমরা মনে করি ভালো কিছু করা সম্ভব। এবং আমরা মনে করি যে বিএনপির পক্ষে এখন এত ঘটনার পরে, এত নাটকীয়তার পরে বিএনপি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে বাংলাদেশের মানুষের জন্য এমন কিছু তারা করে যেতে পারবেন। এবং আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি দেখেছি, আমরা যারা বেগম খালেদা জিয়ার বিএনপি দেখেছি, আমরা এখন নতুন নেতৃত্বে তারেক রহমানের বিএনপি দেখব। সেটা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা, আজকের সময়ের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে এই দলটি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে। এবং আমরা আমাদের ভালোবাসায়, আমাদের সমালোচনায় এই দলকে নিয়ে বাংলাদেশের মানুষ গর্ব করবে। আমরা প্রয়োজনে তাদের বিরোধিতা করব, কিন্তু এই দেশের মানুষের কল্যাণের জন্য বিএনপি যদি ভালো কাজের যাত্রা শুরু হোক আজকের এই শুভ সময়ে, আমরা অন্তত এই প্রত্যাশাটা করি। বাঘা ইব্রাহিম টক থেকে আপনারা আবারও শুভেচ্ছা জানবেন। আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে এই বিএনপির রাজনীতি কিভাবে তারা দেশে শাসন করতেছেন, কি কি বিষয়ে তাদের মনোযোগ দেওয়া উচিত, এইসব নিয়ে আমরা কথা বলবো। আজকে শুরুতেই আমরা একটা বিরাট লন্ড্রি লিস্ট তাদের ধরে দিতে চাই না। প্রাইম মিনিস্টার এবং তার নতুন মন্ত্রিসভা, নতুন রাষ্ট্রীয় কাঠামো, সবাইকে অভিবাদন জানাচ্ছি। বাঘা ইব্রাহিম টক থেকে আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা।